ভারতে কি সমস্ত মাদ্রাসা এই মুহূর্তে বন্ধ হতে চলেছে? কারণ এমন একটা রাজ্য আছে যে রাজ্য মাদ্রাসা এবং মাদ্রাসা বোর্ড বন্ধ করে দিয়েছে এবং সমস্ত ফান্ডিং সেই ফান্ডিংও কিন্তু বন্ধ করে দিয়েছে। আর যেহেতু একটা রাজ্য করে দেখিয়ে দিয়েছে, তাই বাকি অন্যান্য রাজ্যগুলো থেকেও কিন্তু ডিমান্ড উঠছে মাদ্রাসা এবং মাদ্রাসা বোর্ড বন্ধ হওয়ার। আচ্ছা, এই আর্টিকেলটা তো আপনারা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় দেখছেন, কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে উঠে এসেছে। আজকে আমি কথা দিচ্ছি এই আর্টিকেলটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে উঠবে না। কারণ এমনটাই অথেন্টিক ওয়েতে আমি আপনাদের সমস্ত বিষয়টা একসাথে এই 5 থেকে 10 মিনিট আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষে যদি আমরা দেখি, প্রায় 17 থেকে 25,000 মাদ্রাসা আছে। আর আপনারা জানেন যে এই মাদ্রাসা বন্ধ নিয়ে আসাম সরকার কিন্তু বেশ কিছু নিউজে চর্চায় থাকেন এবং অ্যাকশনও পর্যন্ত নিয়েছেন। এবার যেহেতু একটা রাজ্য বন্ধ করে দিয়েছে, বাকি রাজ্যগুলো এবার বন্ধ করার মুখে আছে, বেশ কিছু রাজ্য ডিমান্ড তাই করছে। এবং সাথে সাথে প্রশ্ন হচ্ছে যে মুসলিমরা কি রিপ্লাই দিয়েছে, মাদ্রাসা বোর্ড বা মাদ্রাসা সংগঠনগুলো কি রিপ্লাই দিয়েছে, কোন রাজ্য বন্ধ করে দিয়েছে এবং কেন বন্ধ করে দিয়েছে এবং কোন কোন রাজ্যে বন্ধের ডিমান্ড উঠছে, আমরা সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তার আগে আমি সকলকে বলবো যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনার নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, আমরা আসি সবার প্রথমে এই বিষয়টার ওপর। এটা কি বলুন তো? এনসিপিসিআর। এনসিপিসিআর হচ্ছে একটা অর্গানাইজেশন। এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কমিশন প্রোটেকশন ফর চাইল্ড রাইটস। চাইল্ড রাইটসে প্রোটেক্ট করে। এদের কাজ কি? এই অর্গানাইজেশনের কাজ কি? এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে ভারতের যত সমস্ত রাজ্যে বাচ্চাদের ঠিকঠাক মতো শিক্ষা হচ্ছে কিনা, ঠিকঠাক মতো শিক্ষা পাচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু অবজার্ভ করা এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট করা এই অর্গানাইজেশনের কাজ। এবার এনারা কি করেছে, এনাদের একটা টিম বানিয়েছেন এবং টিম বানানোর পর এনাদের টিম ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ইন্সপেকশনে যায়। যখন ভিজিট করে তখন বেশ কিছু তথ্য এনাদের কাছে হাতে আসে এবং এই তথ্য কি বলছে? এই তথ্য বলছে ভারতে মাদ্রাসা বাচ্চারা তো শিক্ষা পাচ্ছে, সমস্যা নেই, বাট প্রশ্ন হচ্ছে এই জায়গায় সেই শিক্ষার কোনো মূল্যবোধ নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যে শিক্ষাটা পাচ্ছে সেখানে কিন্তু কোনো ফর্মাল সাবজেক্ট নেই, বিশেষ করে সায়েন্স, ম্যাথ, ইংলিশ, এই বিষয়গুলো কিন্তু তো তারা শিক্ষা পাচ্ছে না, যার ফলে পিছিয়ে পড়ছে। তাই এই এনসিপিসিআর একটা সিদ্ধান্ত নেয়, ভারতের সমস্ত রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদেরকে ডিসেম্বর 2024, আজকেই শুরু দেখছেন বাট খেলা শুরু হচ্ছে অনেক আগে, ডিসেম্বর 2024-এ সমস্ত রাজ্যের রাজ্যপাল এবং সিএম দেখে একটা চিঠি লেখে এবং বলে গভর্নমেন্টের যে রুলস আছে না, যে রুলসটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 6 থেকে 14 বছর বয়সে সমস্ত বাচ্চাদের শিক্ষা বাধ্যতামূলক। তাই এই শিক্ষা কিন্তু দিতে হবে, পরিষ্কারভাবে কিন্তু এরা আওয়াজ তুলছে যে এই শিক্ষা কিন্তু দিতে হবে। আর এর জন্য তারা একটা চিঠি লেখেন এবং সাথে সাথে এইটুকু বলেন যে আমাদের রাইট টু এডুকেশন যে গভর্নমেন্টের বিষয় আছে, রাইটস আছে, সেই রাইট টু এডুকেশন কিন্তু এই বাচ্চারা পাচ্ছে না। কারণ তারা সায়েন্স শিখতে পারছে না, আর্টস শিখতে পারছে না, কমার্স শিখতে পারছে না, ঠিক আছে? তাই সমস্ত বিষয়ের জন্য নোটিশ করার জন্য একটা ইস্যু ক্রিয়েট হয়েছে এবং সেটার জন্য তারা রাজ্য সরকারকে এবং রাজ্যপালদেরকে চিঠি করেছে। এই পর্যন্ত গেল ক্লিয়ার বিষয়টা আপনাদের কাছে। এবার যদি পরের ফেজে আসি, সাথে সাথে এরা আরও একটা বলে দিয়েছে যে এই ধরনের বাচ্চাদের আমরা আরও কিছু রিপোর্ট পেয়েছি, ইনভেস্টিগেশন যখন করতে গেছিলাম আরও কিছু রিপোর্ট উঠে এসেছে যে বেশ কিছু পরিবারের বাচ্চারা তাদের বাবা মারা জানেও না, বাবা মাদের আপত্তি থাকা সত্ত্বেও মাদ্রাসার কিছু শিক্ষক এই বাচ্চাদের জোর করে নিয়ে গিয়ে অ্যাডমিশন করাচ্ছে এই মাদ্রাসাগুলোতে। এই রিপোর্টে কিন্তু এটাও উল্লেখ করা আছে এবং সাথে সাথে রিপোর্টে আরও একটা পয়েন্ট উল্লেখ করা আছে, নিডস অ্যাকশন। এটার ওপর অ্যাকশন নিতে হবে। মাদ্রাসায় দেওয়া যত ফান্ডিং আছে সরকারকে সে ফান্ডিং বন্ধ করতে হবে,
ফান্ডিং যদি বন্ধ না করেন তাহলে ফান্ডিংটা কমিয়ে দিন। 1। 2 নম্বর বিষয় হচ্ছে হয় সমস্ত মাদ্রাসাই বন্ধ করে দিন। 3 কি বলছেন? 3 বলছেন যে যত বাচ্চা আছে, যে মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চারা শিক্ষা নেবে কোথা থেকে? ঠিক আছে, মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে তুলে এনে সরকারি স্কুলে ভর্তি করে দিন। এবং এইটার সাথে সাথে তিনি আরও একটা কথা কিন্তু বলে দিয়েছেন, ঠিক আছে, যে যে বাচ্চাদের শিক্ষা কিন্তু 6 থেকে 14 যে গভর্নমেন্টের রাইট টু এডুকেশন আছে এটা কিন্তু সকলে প্রাপ্য, এটা বাচ্চারা পাক। আচ্ছা, এই অর্ডারটাকে একটু সিরিয়াসভাবে নিয়ে নেয় কে? উত্তরাখণ্ডের সিএম। উত্তরাখণ্ডের সিএম একটু সিরিয়াসভাবে নিয়ে নেয়। এই যে এটা যদি আমরা ভারতের ম্যাপ দেখি তাহলে এইটা হচ্ছে উত্তরাখণ্ড, এই এলাকাটা হচ্ছে উত্তরাখণ্ড, দেখতেই পাচ্ছেন ম্যাপের মধ্যে। উত্তরাখণ্ডের সিএম কিন্তু একটু ভালো রকম সিরিয়াসভাবে নিয়ে নেয়। তিনি কি করেন, এই লেটার পাওয়ার পর তিনি একটা অ্যাক্ট আনেন তার রাজ্যের মধ্যে। এই অ্যাক্টটা কি হচ্ছে? মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন বোর্ড অ্যাক্ট, এই নামে কিন্তু একটা আইন আনেন। এবং এই আইনে বলা হয়ে থাকে উত্তরাখণ্ডের মধ্যে যত মাদ্রাসা আছে সমস্ত বন্ধ, আর সাথে সাথে মাদ্রাসা বোর্ড সমস্ত বন্ধ। এই মাদ্রাসাদের সরকার আর কোনো প্রকার ফান্ডিং করবে না, আর এই মাদ্রাসাগুলো এবার ঝুলবে তালা, এরকম এই আইনে তিনি কিন্তু বলে দেন। এবং সাথে সাথে বলে দেন যে গভর্নমেন্টের রাইট টু এডুকেশন যে আর্টিকেল আছে সেই আর্টিকেল অনুসারে 6 থেকে 14 বছর বয়সে বাচ্চাদের সবাইকে স্কুলে যেতে হবে এবং স্কুলে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ এই মাদ্রাসার মধ্যে ফর্মাল সাবজেক্ট নেই, সায়েন্স নেই, আর্টস নেই, ঠিক আছে, কমার্স নেই, তাই এদেরকে কিন্তু সবাইকে স্কুলে যেতে হবে। তার জন্য তিনি একটা আইন কিন্তু আনলেন, মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন বোর্ড অ্যাক্ট নামে একটা আইন আনলেন। আচ্ছা, এই আইনটা আনার পর উত্তরাখণ্ডে কিন্তু বিরোধ শুরু হয়ে যায়। যখন উত্তরাখণ্ডে বিরোধ শুরু হয়ে যায়, বিভিন্ন পার্টি, পলিটিক্যাল পার্টি, লোকাল পার্টি অবজেকশন জানায়, মুসলিম সংগঠন অবজেকশন জানায়, এবং সাথে সাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই মানে মুসলিম বোর্ড বা মাদ্রাসা বোর্ড কি রিপ্লাই করেছে এই আইনটার এগেনস্টে উত্তরাখণ্ডের গভর্নমেন্টকে, সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। মুসলিম মাদ্রাসা বোর্ড যেটা রিপ্লাই করছে, তারা বলছে মাদ্রাসা বোর্ড যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা আমাদের ধার্মিক শিক্ষা কোথায় দেব? এখান থেকে শুরু হয়ে গেল বিরোধ, নানা রকম বিরোধ চলে। সরকার দেখছে যে এরকম একটা ইস্যু উঠে গেছে, তখন তারা গভর্নমেন্ট একটা রেসপন্স করে। গভর্নমেন্ট যে রেসপন্সটা করে সেটা বলছে ঠিক আছে, তোমরা তোমাদের ধার্মিক শিক্ষা দিতে চাইছো দাও, কোনো আপত্তি নেই সরকারে, কিন্তু যে ধার্মিক শিক্ষাটা দেবে সেটা সম্পূর্ণ অবজার্ভ করবে গভর্নমেন্ট, যে ঠিকঠাক মতোরা বাচ্চারা মানে ফর্মাল সাবজেক্টগুলো পাচ্ছে কি না, ঠিক আছে, সায়েন্স আর্টস হচ্ছে কি পাচ্ছে কি না, ঠিক আছে, এবং ঠিকঠাক মতো এডুকেশন চলছে কি না, এগুলোর ওপর সম্পূর্ণ অবজার্ভ করবে কে? উত্তরাখণ্ডের গভর্নমেন্ট। উত্তরাখণ্ডের গভর্নমেন্টে কিন্তু একটা বড় রিপ্লাই এলো। এরপর পুরো উত্তরাখণ্ড জুড়ে কি মাদ্রাসা বোর্ডকে কি বন্ধ করে দেওয়া হলো। আর যখনই ব্যান্ড লাগিয়ে দেওয়া হলো তখন ভারতের বিভিন্ন রাজ্য থেকে কি হলো, যে মাদ্রাসা বোর্ড বন্ধ করার আওয়াজ উঠে গেল বিভিন্ন রাজ্য থেকে। এখানে একটা বিষয় চলে আসে, কনস্টিটিউশন। অবশ্য আমাদের দেশের সংবিধান, কনস্টিটিউশন। মুসলিম সংগঠনগুলো একটা রিপ্লাই শুরু করে দেয়। মুসলিম সংগঠনগুলো বলে মাদ্রাসা বন্ধ করার অধিকার উত্তরাখণ্ডের গভর্নমেন্টের নেই, কারণ মাদ্রাসা বন্ধ করার অধিকার তো গভর্নমেন্টে থাকে না, কারণ এটা তো একটা আইন আছে, আর বন্ধ করতে গেলে কনস্টিটিউশনে লেখা আছে এবং সুপ্রিম কোর্ট বন্ধ করবে, তা গভর্নমেন্ট কেন এটার উপর ইন্টারফেয়ার করছে? এই নিয়ে মুসলিম সংগঠনগুলো কিন্তু নেমে পড়ে এবং পরিষ্কারভাবে তারা জানায় ধর্মীয় সুরক্ষা দিচ্ছে কে? আমাদের কনস্টিটিউশন, যেখানে আর্টিকেল 25 থেকে, আর্টিকেল যদি আপনারা দেখেন আর্টিকেল 25 থেকে, ঠিক আছে, আমরা 30 পর্যন্ত দেখব যে ধর্মীয় শিক্ষার ব্যাপারে কথা বলা হয়েছে। এবং এটা বলা হয়েছে যে ধর্মীয় শিক্ষা আপনার যে নিতেও পারে, ঠিক আছে, এবং শিক্ষা দিতেও পারে, এবং সাথে সাথে এর জন্য স্কুল কলেজ স্থাপন হতে পারে, তাহলে উত্তরাখণ্ড সরকার বন্ধ করছে কেন? তো কনস্টিটিউশন এখানে চলে আসে। এবার সাথে সাথে আসি আমি আসাম গভর্নমেন্ট। দেখুন, মাদ্রাসা বন্ধের জন্য আসাম গভর্নমেন্ট বিশাল কিন্তু চর্চার বিষয়ের মধ্যে থাকে। বারবার তিনি অ্যাকশন নিয়েছেন, নানান রকম স্টেটমেন্ট দিয়েছেন, এবং সাথে সাথে আসাম গভর্নমেন্ট কী করলো, সম্পূর্ণ মাদ্রাসা বোর্ডের সম্পূর্ণ ফান্ডিং বন্ধ করে দিল, এবং সাথে সাথে বন্ধ সমস্ত বিষয়।
তো এই হচ্ছে প্রপার আর্টিকেলটা, যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। আমি আপনাদের একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখুন। সকলে নোট করবেন, কেউ বাদ যাবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করুন, ঠিক আছে? আপনার জীবন যদি পরিবর্তন করতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জীবন পরিবর্তন করে দেবে। কিভাবে জীবন পরিবর্তন করাইতে পারে দাদা? টাকা হিসাবে, তাই না? তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের হাই এআই লিখে পাঠান। এআই জিনিসটা কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান দিনে দেখবেন যে সব কিছু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সব কিছু হচ্ছে। সব কিছু মানে 10 ঘন্টা বা 6 মাসের কাজ কিন্তু 5 মিনিটে করে দিচ্ছে কে? এআই। 5 মিনিটও লাগাচ্ছে না। তো যারা আপনারা এআই শিখতে চান, এটা হচ্ছে সম্পূর্ণ 2 মাসের কোর্স, ঠিক আছে? যারা আর্থিক সংকটের মতো ভুগছেন, যারা আর্থিক ঋণে বা লোনের বোঝা নিয়ে ভুগছেন, বা ফ্যামিলি চলছে না, দোকান ব্যবসা চলছে না, বা উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, তাহলে বলবো আপনার কাছে তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, আর 2 মাস দাদা আপনি কষ্ট সহ্য করুন। 2 মাস আমরা শেখাচ্ছি এআই। ডিসেম্বর এবং জানুয়ারি কষ্ট সহ্য করে নিন। ফেব্রুয়ারি মাস থেকে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন, যদি আপনি এআই এক্সপার্ট হতে পারেন, ভালোভাবে শিখতে পারেন। সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা শেখাচ্ছি, ভারতবর্ষে বেস্ট টিচার দিয়ে আমরা শেখাচ্ছি, এবং প্র্যাকটিক্যাল একদম অনলাইনে প্র্যাকটিক্যাল করে দিচ্ছি। আর এর জন্য আপনাকে অফলাইনে গিয়ে ক্লাস করতে হবে না, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন এআই এ, ঠিক আছে? আর এই বিষয়টা যে সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন। আর একটা বিষয়, যদি আপনি এআই শিখে নেন, তাহলে আপনার কাছে কিন্তু একটা অর্থনৈতিকভাবে চিন্তা কিন্তু দূর হবে। এবার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠালে উইদিন এ সেকেন্ড আপনার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে। সেখান থেকে গ্রুপটা জয়েন করে নিন। সেখানে আমি আপনাদের এআই সংক্রান্ত বিষয়ে, সমস্ত বিষয়ে অডিও দিয়ে দেবো বা টেক্সট দিয়ে দেবো, যেখান থেকে আপনাদের আর মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না এআই সম্পর্ক নিয়ে। তো যারা এআই নিয়ে স্বপ্ন দেখছেন বা উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, তারা অতি অবশ্যই এআই শিখুন। এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে, তাহলে কোর্স ফি কত? 5,000 টাকা। এবার আপনারা ভাববেন যে অন্যান্য জায়গায় তো 1.5 লাখ 2 লাখ টাকা কোর্স ফি হচ্ছে, তা আপনাদের এখানে 5,000 টাকা কীভাবে সম্ভব? হ্যাঁ, আমাদের কাছে সম্ভব এই কারণে, কারণ আমাদের কাছে স্টুডেন্ট সব থেকে বেশি আছে, তার জন্য আমাদের পুষিয়ে যায় ব্যাপারটা। তো যারা এআই শিখতে চাইছেন, যাদের স্বপ্ন পূরণ করতে চাইছেন, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জীবন বদলে দেবে। এবার আপনি সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় যে আপনি আপনার লাইফটা, আপনার সন্তানের লাইফটা অন্ধকার জগতের দিকে নিয়ে যেতে চাইছেন না আলোর জগতে। যদি আলোর জগতে নিয়ে যান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আর অন্ধকার জগতে যদি নিয়ে যান, তাহলে ভাই এইখানেই স্টপ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।